আসসালামু আলাইকুম ক্লাস। আচ্ছা, লাস্ট লেকচারে আমরা অ্যাকচুয়ালি রুট লোকাস ডিজাইনটা স্টার্ট করেছিলাম, তো আজকে ওটাই আবার কন্টিনিউ করব। আচ্ছা, তো আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম যে আমাদের বিভিন্ন সময় ডিজাইন প্রয়োজন হতে পারে, যে সিস্টেমের ফর এক্সাম্পল যদি স্টেডি স্টেটেরও কমাতে চাই, বা সিস্টেমের কোনো ট্রানজিয়েন্ট প্যারামিটারকে যদি আমি চেঞ্জ করতে চাই, বা সিস্টেমটাকে আনস্টেবল অবস্থায় আছে ওটাকে আমার স্টেবল করা লাগবে। সো এরকম মানে মেইনলি এই তিনটা ক্রাইটেরিয়া আমরা বেশি একটু দেখবো আর কি। সো এরকম যদি কোনো কেস থাকে আমাদের হয়তোবা অরিজিনাল সিস্টেমটাকে একটু অল্টার করা লাগতে পারে। ইন আদার ওয়ার্ডস আমরা যেটা ইউজ করেছিলাম বা যে ওয়ার্ডটা ইউজ করেছিলাম হলো কম্পেনসেটর। আমাদের সিস্টেমে একটা কম্পেনসেটর অ্যাড করা লাগতে পারে। কম্পেনসেটর হলো একটা এক্সট্রা এলিমেন্ট. It can be an active circuit or it can be a passive element বা passive circuit. অ্যাক্টিভ মানে আমরা অলরেডি বলেছিলাম যে অপ অ্যাম্প বা বিজেটি এইসব টাইপের যেসব সার্কিট যেগুলোর মধ্যে এক্সট্রা এনার্জি লাগে, এনার্জি সোর্স লাগে, পাওয়ার সোর্স লাগে। আর প্যাসিভ এলিমেন্ট হলো রেজিস্টিভ কম্পোনেন্ট, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, যেগুলোর এক্সট্রা কোনো এনার্জি পাওয়ার কম্পোনেন্ট লাগে না। সো এরকম বিভিন্ন ধরনের সার্কিট আমাদের ইউজ করা লাগতে পারে বা এক্সট্রা এলিমেন্ট অ্যাড করা লাগতে পারে। আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম যে কম্পেনসেশন অ্যাকচুয়ালি কয়েকভাবে করা যায়। এর মধ্যে কম্পেনসেশনের মধ্যে আমরা দুই টাইপের দেখেছিলাম। একটা হলো আমাদের ক্যাসকেড হতে পারে, একটা হলো ফিডব্যাক হতে পারে, ঠিক আছে। সো আমরা ক্যাসকেডটা মোটামুটি এরকম কিছু দেখছিলাম যে একটা সিস্টেম যদি এটা যদি আমাদের একটা সিস্টেম হয়, সো যখন আমি বলবো যে আমাদের এখানে ক্যাসকেড কম্পেনসেশন প্রয়োজন, ঠিক আছে, তো তখন আমি যেটা করব, তখন আমি জাস্ট এইখানে আমাদের ফিডব্যাক না, আমাদের ফরওয়ার্ড এলিমেন্টের সাথে এখানে হলো কোনো এলিমেন্ট বসাবো, যেটার কারণে আমি আমার ডিজায়ার আউটপুটটা আমি পেতে পারি, ঠিক আছে। ডিজায়ার আউটপুটটা কি হতে পারে? এররকে কমানো, স্টেডি স্টেট এররকে কমানো, ট্রানজিয়েন্ট রেসপন্স যেরকম দরকার, ফর এক্সাম্পল অসিলেশন, ওভারশুট আমার একরকম দরকার, সো ওই অবস্থায় নিয়ে যাওয়া, ঠিক আছে, বা আনস্টেবল থেকে স্টেবল করা, এগুলো আমি করতে পারবো। সো এটা ছিল আমাদের ক্যাসকেড কম্পেনসেশন, এই তো। আর ফিডব্যাক কম্পেনসেশনে জাস্ট এই যে এই এলিমেন্ট এই জায়গায় থাকবে, আমাদের ফিডব্যাক এলিমেন্টের সাথে থাকবে, ঠিক আছে। সো ফিডব্যাক কম্পেনসেশনটা আমরা দেখবো না, আগেই বলেছিলাম। সো ক্যাসকেড কম্পেনসেশন নিয়ে আজকে আরো কথাবার্তা হবে। আচ্ছা, এখন ক্যাসকেড কম্পেনসেশনের সময় আমাদের এইখানে হলো বিভিন্ন টাইপের জিনিস আসতে পারে। আমি এইখানে এক হলো কম্পেনসেশনটা আমি জাস্ট হলো এখানে একটা গেইন বসাই দিলাম, ঠিক আছে, কেসি লিখলাম, যে কোনো একটা গেইন, ওকে। একটা গেইন বসায় আমি এটাকে কিছু একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল আপনি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতেছেন, হয়তো লাস্ট দিনে এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনি ভয়েসটা বা সাউন্ডটা খুবই লো, আপনি চাচ্ছেন যে সাউন্ডটা বাড়ুক, ওকে। সো এখানে আমি গেইন বসা দিলাম, ঠিক আছে, কনস্ট্যান্ট একটা ভ্যালু, সো ওটা বেড়ে গেল। সো ইন দিস ওয়ে একটা কম্পেনসেশন হতে পারে। সো এরকম যদি শুধু একটা গেইনের কিছু একটা বসাই, এটাকে আমরা বলি প্রপোর্শনাল কম্পোনেন্ট, ঠিক আছে, এটাকে পি বলা হয় ইন টার্মস অফ অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, আর যদি আমি এখানে ফর এক্সাম্পল আমাদের অনেক সময় স্টেডি স্টেট এররকে জিরো করা লাগতে পারে, ঠিক আছে। স্টেডি স্টেটকে জিরো করা লাগলে অবশ্যই আমাদের ইন্টিগ্রেটর লাগে, ওকে। আচ্ছা, সো তখন আমি এখানে হলো আপাতত শুধু আই লিখতেছি, ঠিক আছে, আই অথবা 1/s অথবা k/s এরকম কোন একটা এলিমেন্ট আমি এখানে বসাবো। সো এটার কারণে আমাদের স্টেডি স্টেটেরও জিরো হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি স্টেডি স্টেটেরও জিরো করা হয় শুধু আই না, আমাদের প্রপোর্শনাল কম্পোনেন্ট দ্বারা এররটাকে কমানো হয়, এবং ফাইনালি আমাদের জিরো করা হয় হলো ইন্টিগ্রেটর দ্বারা, ওকে। সো আমরা হলো পিআই কন্ট্রোলার, যেটা নিয়ে লাস্ট দিনও কিছুটা ডিসকাস হয়েছিল, পিআই কন্ট্রোলার অ্যাকচুয়ালি ইউজ করা হয়, অথবা ওটাকে আরেকটা নাম হলো ল্যাগ কম্পেনসেটর, ওকে। ল্যাগ কম্পেনসেটর আমরা অ্যাকচুয়ালি এটা প্যাসিভের সাথে নামটা ইউজ করি, আর পিআই কন্ট্রোলার হলো আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট। যখন আমি ইউজ করবো তখন আমি পিআই কন্ট্রোলার এটাকে বলবো। আচ্ছা, আর আরেক টাইপের কি হতে পারে কম্পেনসেশন, আরেক টাইপের হতে পারে
কি আমরা ইন্টিগ্রেটর ইউজ করলাম, তো ডিফারেন্সিয়েটরও ইউজ করা যেতে পারে। এখানে আই এর বদলে ধরেন ফর এক্সাম্পল আমি ডিফারেন্সিয়েশন ইউজ করলাম, ঠিক আছে। সো অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে আপনারা কেমনি ইন্টিগ্রেশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা আপনারা জানেন অলরেডি। অপএম দিয়ে কীভাবে করা যায়, ইন্টিগ্রেটর বানানো যায়, সার্কিট ডিফারেন্সিয়েশন সার্কিট বানানো যায়। আচ্ছা, সো ইন দিস ওয়ে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিটটা কী কাজে লাগবে ওটা আমরা পরে ডিসকাস করবো, যেহেতু ওটা এখন পর্যন্ত আসেনি। সো আপাতত ওটা আমি ডিসকাস করতেছি না। আচ্ছা, সো ইন দিস ওয়ে আমরা হলো আমাদের কম্পেনসেশনগুলো করতে পারি, ঠিক আছে। সো আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি আইডিয়াল পিআই কন্ট্রোলার, ঠিক আছে, কিভাবে কাজ করে, ঠিক আছে। এবং আইডিয়াল পিআই কন্ট্রোলার আমরা যেটা দেখেছিলাম এখানে হলো একটা কেপি থাকে আর সাথে হলো আমাদের এটার প্যারালালে থাকে হলো মানে প্রপোর্শনাল এবং ইন্টিগ্রাল, ঠিক আছে, দুইটাই কম্পোনেন্ট আমার থাকে। আচ্ছা, সো ওটা দিয়ে আমরা কম্পেনসেশন করেছিলাম। আমরা এটাও দেখেছিলাম যে একটা লো পাস ফেজ লেগ সার্কিট দিয়ে, ঠিক আছে, আরসি দুইটা রেজিস্ট্যান্স ছিল, একটা ক্যাপাসিটর সার্কিট ছিল, এরকম কোন একটা সার্কিট। এই সার্কিট দিয়েও আমরা অ্যাকচুয়ালি কিভাবে কম্পেনসেশন করা যায়, ঠিক আছে, ওগুলোর কিছু ফর্মুলা দেখেছিলাম যে এটা দিয়ে একদম জিরো আসবে। মানে যদি আমি পিআই কন্ট্রোলার ইউজ করি, এখানে আমাদের এটা পিআই কন্ট্রোলার ইউজ করলে এররটাকে জিরো করা পসিবল। আর এই কন্ট্রোলার যেটা, ঠিক আছে, যেটা হলো আমাদের ল্যাগ কম্পেনসেটর, এটা যদি আমি ইউজ করি, এটা ইউজ করলে আমাদের এররটাকে কমানো পসিবল, বাট একদম জিরো করা পসিবল না, ঠিক আছে। আচ্ছা, এররটা কিভাবে কমতেছিল যখন আমি এটা ইউজ করতেছিলাম? মেইন হচ্ছিল আমার সিস্টেমের টাইপ বেড়ে যাচ্ছিল, মানে এররটা জিরো হচ্ছিল এই কারণে, ঠিক আছে, সিস্টেমের টাইপ বাড়ানোর কারণে এররটা জিরো চলে আসতেছিল, ঠিক আছে। আমরা অলরেডি স্টেট এরর যখন আমরা পড়েছিলাম, আমরা ওই যে টেবিলের কথা বলেছিলাম যে এরকম একটা টেবিল ছিল, ঠিক আছে, সিস্টেমের টাইপ যদি বেড়ে যায় তখন হলো এররটা জিরো চলে আসে, এটা আমরা ওই টেবিল থেকে প্রুফ করেছিলাম। আচ্ছা, তো আজকে আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসটাকে আবার একটু পিআই কন্ট্রোলারকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো এই এক্সাম্পল থেকে। এটা হলো অ্যাকচুয়ালি আপনাদের নাইসের যে বই আছে ওটার এক্সাম্পল 9.1। ওকে, সো আমরা স্টেডি স্টেট এরর, এসএস মানে স্টেডি স্টেট এরর, পিআই কন্ট্রোলার ইউজ করে স্টেডি স্টেট এররটাকে ইমপ্রুভ করব। ওকে, সো আমি এখানে আপনাদের স্লাইডে অবশ্যই পুরো এক্সাম্পলটা লেখা আছে, বইয়ের মধ্যেও পাবেন, ঠিক আছে। আমি পুরো কথাটা এখানে লিখতেছি না, মুখে বলেছি। গিভেন দ্য সিস্টেম ইন আ ফিগার, এই ফিগারটা আমি আঁকতেছি। এটা অনেকটা প্রুফ টাইপের বলতে পারেন, ঠিক আছে, একটু লেন্দি ম্যাথ হবে। আচ্ছা, সো এখানে আমাদের বলতেছে এই সিস্টেমটা দেওয়া আছে, ঠিক আছে, এটা ফিগার এ নাম দেওয়া। সো গিভেন দ্য সিস্টেম ইন ফিগার এ অপারেটিং উইথ আ ড্যাম্পিং রেশিও অফ 0.174। ড্যাম্পিং রেশিও আপনারা জানেন, ড্যাম্পিং কনস্ট্যান্ট বা ড্যাম্পিং রেশিও জিটাক বলা হয়, ঠিক আছে। জিটাকে আবার এটা
অনেক আগেই আপনারা পড়েছেন সেকেন্ড অর্ডার সিস্টেমের যে পারফরমেন্স অ্যানালাইসিসের সময়। আচ্ছা, সো জিটাকে আবার এই কস থিটা দিয়েও লেখা যায়, কস থিটা ইকুয়ালস টু 0.174 এরকম কিছু লেখা যায়। ওকে, আচ্ছা এগুলো প্রুফ আগে পড়া হয়েছে। আচ্ছা এখন মেইন কথা হচ্ছে এইটা যেটাতে দেওয়া আছে, শো দ্যাট দ্য এডিশন অফ আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেশন শোন ইন ফিগার বি। আচ্ছা ফিগার বিটা আমি আঁকতেছি। এটা হলো আমাদের সেই কম্পেনসেটরটা, ঠিক আছে। সো আমাদেরকে বলা হচ্ছে যে এই কম্পেনসেটরটা অ্যাড করলে reduces the steady state error to 0 for a step input without appreciable affecting the transient response। আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সে খুব একটা চেঞ্জ আসবে না, কিন্তু স্টেডি স্টেট এররটা 0 হয়ে যাবে। এটাকে আমাদের অ্যাকচুয়ালি মানে অনেকটা প্রুফ টাইপের করতে বলতেছে, ঠিক আছে। আপনারা এখানে অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারটা দিয়েই দিছে, আপনারা বুঝতেই পারতেছেন এখানে আমাদের এই যে সামথিং বাই এস, তার মানে এখানে ইন্টিগ্রাল কন্ট্রোলারটা আসছে, আর এই যে কে এবং এই আমাদের 0 সাথে অ্যাড করা হয়। ইনফ্যাক্ট আপনারা লাস্ট দিনের একটু হলো আমাদের যে ডিসকাশনটা হয়েছিল ওইটা একটু দেখবেন, যে আমাদের ফাইনাল যে ফর্মটা ওটা কিরকম এসেছিল। আমাদের পিআই কন্ট্রোলারের একটা মোটামুটি সার্কিটের ওই যে দুইটা প্যারালাল ছিল, প্যারালাল যোগ করে, ঠিক আছে, ফাইনালি একটা ট্রান্সফার ফাংশন লেখা হয়েছিল। ওখানে এই যে জিসিএস পার্টটা, এই পার্টটা দেখবেন যে উপরে একটা 0 থাকে আর নিচে একটা কি থাকে, আমাদের পোল থাকে অরিজিনে, ঠিক আছে। এই অরিজিনে পোলই আমার সিস্টেমের টাইপকে বাড়ায়, এবং এই সিস্টেমের টাইপ বাড়ার কারণে 0 আসে, ঠিক আছে। আর এই উপরে একটা 0 অ্যাড করা হয়, 0টা অ্যাড করার কারণ হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সে যাতে খুব একটা এফেক্ট না পড়ে। এটা আমি দরকার হলে নেক্সট দিন লাইভ ক্লাসে আপনাদেরকে এটা আরো ভালো মতো বুঝাবো। এটা আপনাদের সিসো টুলে দেখালে হয়তো বা আপনারা ভালো মতো বুঝতে পারবেন, ঠিক আছে। নিজেরও একটু চিন্তা করলে এটা বুঝতে পারবেন যে আমি যদি 0টা অ্যাড না করতাম তাহলে দেখতেন যে সিস্টেমটাই একদম সিস্টেমের রেসপন্সই চেঞ্জ হয়ে গেছে। ওটা তো আমি চাই না, ঠিক আছে। সিস্টেমের রেসপন্স যেরকম আমার একটা ফর এক্সাম্পল যদি গাড়ির কথাই বলি, ঠিক আছে, সো গাড়ির সাসপেনশন সিস্টেমে ওটা যেভাবে কাজ করছে আমি ওটা ইমপ্রুভমেন্ট চাবো, ঠিক আছে, কিন্তু ওটা একদম চেঞ্জ হয়ে যাবে এটা তো আমি চাবো না, ঠিক আছে। আচ্ছা, সো এই হলো আমাদের মোটামুটি বলা হচ্ছে যে আমাদের প্রুফ করতে, ঠিক আছে। আচ্ছা, সো প্রুফ করার জন্য আমরা যেটা ফার্স্টে করব, আমরা ফার্স্টে এটা করব এই যে আনকম্পেনসেটেড সিস্টেম যেটা এ, আর এটা হলো কম্পেনসেটেড সিস্টেম। কম্পেনসেটেড সিস্টেমের রুট লোকাসটা এঁকে ফেলি, ঠিক আছে। রুট লোকাসটা আঁকার পরে তারপরে যা অ্যানালাইসিস করা আমরা করব, ঠিক আছে। আচ্ছা, রুট লোকাসটা আপনারা আশা করি আঁকতে পারবেন, ঠিক আছে। তারপরেও আমি আঁকতেছি। আচ্ছা, আপাতত অদ্ভুত থাকুক শুধু। আচ্ছা, আমাদের এখানে তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি থাকে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা থাকতেছে হলো 1 প্লাস কে ইন্টু এটা, সো রুট লোকাস আঁকার টেকনিক আমাদের কি ছিল, যদি এই পাশে রুট লোকাসটা আঁকি, ঠিক আছে। আমাদের পোলগুলো কোথায় আছে? -1 এ, -2 এ। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে নিই, রুট লোকাস কিন্তু আমাদের গ্রাফ পেপারে আঁকতে হয়। ইনফ্যাক্ট আপনাদের এক্সামে হলো গ্রাফ পেপার প্রোভাইড করা হয়, ঠিক আছে, একদম অ্যাকুরেট আঁকার জন্য। তো এমনি রুট লোকাস যে চ্যাপ্টার ছিল ওটা হয়তো বা খাতার মধ্যে আঁকলে মোটামুটি ক্লোজলি হয়ে যায়, বাট এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই গ্রাফ পেপার ইউজ করতে হবে, কারণ না হলে আমি এক্সাক্ট ভ্যালুগুলো পাবো না, ঠিক আছে। ডিজাইনে আমাদের এক্সাক্ট ভ্যালুগুলো খুব প্রয়োজন, তো এই জন্য গ্রাফ পেপার আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আর খাতায় করলেও স্কেলিং করে, যে একদম স্কেল বসায়, হ্যাঁ, মানে লেনগুলো যাতে সমান হয়। যেমন আমি -1 দিলাম এখানে,
যে এটা যেন আমারটা বুঝে যাচ্ছে যে সেম হয় নাই, ঠিক আছে, এটা একটু ছোট এটা একটু বড়, সো স্কেলিং যাতে সমান হয়, ঠিক আছে। আচ্ছা, লাস্টে হলো -10 ফর এক্সাম্পল এখানে, ঠিক আছে। সো এরকম হলো আমাদের 3টা পোল আছে। সো আমরা ডিজাইন করার জন্য আমরা এখানে নাম্বারিং করি, নাম্বারিং করার পর এটা 1 2 3, এটা হলো 1 নাম্বার, তার মানে এইখানে থাকবে, রুট লোকাস এক্সিস্ট করবে, আর 3 নাম্বারের পর এদিকে থাকবে, ঠিক আছে। অলরেডি এটা আমরা বুঝতেই পারতেছি এটা এইদিকেই যাবে। আচ্ছা, সো নাম্বারিং করলে এই যে অড নাম্বার এই জায়গাতে রুট লোকাস এক্সিস্ট করে, দুজনই পোল হওয়ার কারণে এখানে কি হবে, এটা ব্রেকআপ পয়েন্ট হবে, এবং ব্রেকআপ পয়েন্টগুলো কোথায় কোথায় যাবে এগুলো আমাদের বাইর করার কাজ। আচ্ছা, সো আমাদের লোসাই হলো এখানে 3টা হবে, নাম্বার অফ পোলস হলো 3টা, লোসাই 3টা। লোসাই ইনফিনিতে যাবে কয়টা, 3টা, কারণ কোনো জিরো নাই সিস্টেমে, ঠিক আছে। আচ্ছা, তা যেহেতু ইনফিনিতে যাচ্ছে আমরা যেটা বের করে ফেলি আমাদের সেন্টার অফ অ্যাসিম্পটোট, ঠিক আছে। সো সেন্টার অফ অ্যাসিম্পটোটটা কি হবে, সেন্টার অফ অ্যাসিম্পটোট কি, আমরা সামেশন অফ পোলস মাইনাস সামেশন অফ জিরোস ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড। পোলগুলো কোথায় কোথায় আছে, -1 -2 -3 আর -10, তার মানে -13, তার মানে -13 ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড, এই যে এইটা, ঠিক আছে, তার মানে 3, এটা আসে হলো -4.33। ওকে, আচ্ছা, তারপর আমাদের বের করতে হবে হলো অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। এই তো অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা কি ছিল, এটা আমি এখন ফার্স্ট যাচ্ছি কারণ এই চ্যাপ্টার অলরেডি আপনাদের শেষ। ওকে, 2q + 1 × পাই ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড। সো 2q + 1 × পাই যদি করেন, আর কিউ এর ভ্যালু কি হবে, 0 থেকে স্টার্ট হবে, এনপি মাইনাস এনজেডের 1 কম, তার মানে 3-এর 1 কম, মানে 2। সো 2q + 1 এনপি মাইনাস এনজেড, এটার ক্ষেত্রে 3, এটা ফিক্স থাকবে। 0 বসালে কি আসবে, π/3, একটা আসবে π/3, আর কি আসবে 1 বসালে 3π/3 মানে পাই, আর 2 বসালে 5π/3, তার মানে 60 ডিগ্রি, 180 ডিগ্রি, আর হলো 300 ডিগ্রি, এই তো। সো -4.33 ধরলাম এরকম কোনো একটা জায়গায়, এরকম কোনো একটা জায়গায় লিখলাম না, বিজি হয়ে যাবে। সো এই -4.3 থেকে 60 ডিগ্রি, তার মানে অনেকটা এরকম করে একটা যাবে, 180 ডিগ্রি মানে এই যে এই দিকে, এই বরাবর। সো এই বরাবর এই যে এইটাই যাবে, এই লো সাইডেই যাবে, এটা আমরা বুঝতেছি। আর 300 ডিগ্রি অথবা -60 ডিগ্রি, এটা হলো এরকম অনেকটা, ঠিক আছে। সো আমরা আমাদের অ্যাসিম্পটোট পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের প্রয়োজন কি, আর ব্রেকআপ পয়েন্টটা প্রয়োজন, আর হলো আমাদের ইমেজ অ্যাক্সিস ক্রসিং পয়েন্টটা প্রয়োজন, এই তো। তাহলে আমাদের মোটামুটি রুট লোকাসের সব কিছু বের হয়ে যাবে, আঁকার জন্য যা যা প্রয়োজন। আচ্ছা, তো এখানে যদি আমি একটু এখানে লেখার চেষ্টা করি। আচ্ছা, এগুলো তো বের করে ফেলছি, এখানে মুছে ফেলি, ঠিক আছে, এগুলো তো আমাদের দরকার নেই। ছোট বোর্ডে জায়গা কম, কমপ্লেক্স পিসি যা করা লাগে। আচ্ছা, সো ব্রেকআপ পয়েন্ট, ব্রেকআপ পয়েন্ট আমরা কিভাবে বের করবো, আমরা হলো কে ইকুয়ালস টু সামথিং এভাবে লিখবো ইকুয়েশনটাকে, ওটাকে লেখার পরে dk/dx = 0 এটা সলভ করব। সো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কেমন হয়ে যাবে, কে ইকুয়ালস টু সামথিং, তার মানে এটা হয়ে যাবে, এই অ্যাকচুয়ালি এটা s+1 × s+2 × s+10 + k = 0, ঠিক আছে। আচ্ছা, এখানে = 0 দেওয়া হয় নাই। আচ্ছা, এরপর k = মানে এই জিনিসটাকে ওই সাইডে নিয়ে যান, এরপরে এই পুরো টার্মগুলোকে গুণ করে ফেলেন, ঠিক আছে। গুণ করলে আমি এরকম কিছু একটা পাবো, k = -s³ - 13s² - 32s - 20। এরপরে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে -3s² - 26s - 32 - 20, ঠিক আছে। সো আমরা আমাদের যে টার্মগুলোর সরি -20 থাকবে না, ডিফারেন্সিয়েট করলে -20 থাকবে না। আচ্ছা, সো এই টার্মগুলো আমরা পেয়ে গেলাম। এরপর এইটা = 0,
ওকে, এটা ইকুয়ালস টু 0 করলে আপনি কি এস এর ভ্যালু পেয়ে যাবেন। এটাকে সলভ করেন ক্যালকুলেটরে, ঠিক আছে। এটাকে সলভ করলে এস এর যে ভ্যালুগুলো পাবেন ওগুলো আমি লিখে দিচ্ছি। একটা পাবেন -1.48, আর একটা পাবেন -7.18। ওকে, এবার আমি একটু দেখি আমাদের এখানে -7.18 এটা কি এই রেঞ্জের বাইরে। আমাদের অবশ্যই ব্রেক আওয়ার পয়েন্ট কি -1 আর 2 এর মাঝামাঝি হবে, ঠিক আছে। সো এটা বাদ। সো আমাদের ব্রেক আওয়ার পয়েন্ট হলো এইটা, যেটা হলো -1.48, মানে মোটামুটি দুইটার মাঝামাঝি, ঠিক আছে। সো আমরা ব্রেক আওয়ার পয়েন্ট পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি বাইর করা দরকার, যে ইমাজিনারি অ্যাক্সিস, যেহেতু অ্যাসিম্পটোটটা ইমাজিনারি অ্যাক্সিস ক্রস করতেছে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে লোস এটা বের হয়ে এইভাবে যাবে, একটা এইভাবে একটা যাবে। এইখানে কোন জায়গায় ক্রস করে এটা একটু বের করে ফেলি। আচ্ছা, এটা বের করার জন্য আমরা কি করতাম, রাউথ হার্ভ ইউজ করতাম, ঠিক আছে। সো ইকুয়েশনটাকে এমনভাবে সাজাবো যাতে রাউথ হার্ভ ইউজ করা যায়। তো এটাকে সাজালে, ইকুয়েশনটাকে সাজালে এরকম আসবে s³ প্লাস 13s স্কোয়ার প্লাস 32s প্লাস 20 প্লাস k ইকুয়ালস টু 0। সো এটাকে রাউদিয়ান টেবিলে আমরা নিব s³ s স্কোয়ার s টু দি পাওয়ার 0, ঠিক আছে, 1 13 তারপরে 32 আর এটা আসবে 20 প্লাস কে, তাই তো। সো এই এলিমেন্টটা কিভাবে বের করব, এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা ডিভাইডেড বাই 13, ঠিক আছে। তো এই এলিমেন্টটা যেটা আসবে আমি এখানে লিখে দিচ্ছি, এই এলিমেন্টটা আসবে 396 মাইনাস কে ডিভাইডেড বাই 13, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। আর এই এলিমেন্টটা কি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এখানে 0, সো নাই মানে 0, সো এখানে 0 আসবে, ওকে। সো পরের এলিমেন্টটা কি আসবে, এটা ইন্টু এইটা মাইনাস 13 ইন্টু এইটা ডিভাইডেড বাই এইটা, মানে 13 আর 0 তো 0, সো এখানে 20 প্লাস কে আসবে, এখানে 0। সো আমরা ইমেজ অ্যাক্সিস ক্রসিং কিভাবে বের করতাম, একটা রো 0 হবে পুরোটা। সো এই রোটা 0 হওয়ার জন্য, এই যে এস এর রোটা 0 হওয়ার জন্য এটা ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে। এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাব, যেটা আসবে হলো 396 আসবে। আচ্ছা, এরপর কে এর ভ্যালু যখন পেয়ে গেলাম, আমরা আগের রোতে ফেরত যাব, এই রো থেকে ইকুয়েশন জেনারেট করবো কেমনে, এখানে 13 আছে এসি স্কোয়ার, আমরা 13 এসি স্কোয়ার এখান থেকে প্লাস 20 প্লাস কে, মানে 396 এর সাথে 20 যোগ করেন 416 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করবো, তাই তো। সো এটাকে ওইদিকে নিয়ে যান, -416, ওটাকে 13 দিয়ে ভাগ করে রুট করে ফেলেন, ঠিক আছে। মাইনাস যেহেতু আসবে এখানে ইমেজে নিয়ে একটা ভ্যালু আসবে, দেয়ারফর এখানে এস আসে হলো প্লাস মাইনাস যে 5.52। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি এটা এরকম কোনো একটা জায়গাতে ক্রস করবে, যেটা হলো যে 5.52 আর এখানে হলো মাইনাস যে 5.52। আবারও বলতেছি এগুলো যদি স্কেলিং করে করতে হবে অথবা গ্রাফ পেপারে করলে কোনো সমস্যা নেই, অ্যাকুরেটলি আসবে। আচ্ছা, সো আমরা যদি এখন এটা আঁকি, এই যে -1.48 যেটা আসছিল এখান থেকে বের হয়ে এটা এভাবে যাবে একজন, ওকে, আর আরেকজন কি এভাবে যাবে। সো রুট লোকাস মোটামুটি আমরা এঁকে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটা কথা বলা ছিল যে আমি এখানে লিখে রাখছি, যে আমাদের সিস্টেমের যে ড্যাম্পিং রেশিওটা, ঠিক আছে, বা ড্যাম্পিং কনস্ট্যান্ট, এটা 0.174, এবং এটা কিন্তু ট্রানজিয়েন্ট রেসপন্সের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আমরা ট্রানজিয়েন্ট যখন করছিলাম তখন কিন্তু এগুলো ড্যাম্পিং তারপরে ওভারশুট এগুলো নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, সো এটা হলো আমাদের এই অবস্থায় থাকবে, এটা ও বলতেছে। সো অ্যাকচুয়ালি এটা কি, একটু আগেও লিখছিলাম, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় cos θ ইকুয়ালস টু 0.174, এই তো। এখান থেকে আমি একটা অ্যাঙ্গেল পেয়ে যেতে পারি না, মানে θ ইকুয়ালস টু আসবে হলো 79.98, ঠিক আছে। তাহলে আমরা এই জানি এই থিটাটা কোনটা, অ্যাকচুয়ালি এই থিটাটা হলো, আমি যদি এখান থেকে এই এক্সিস থেকে অ্যাঙ্গেলটা আঁকি,
অ্যারাউন্ড 80 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। সো এই এক্সিস থেকে 80 ডিগ্রি কি এরকম কিছু একটা হবে, ঠিক আছে, আর একটু স্লোপ হয়তো হবে। এটা আমাদের সেই থিটা। ওকে, তার মানে এই এই লাইনটা যতটুক যাবে, ঠিক আছে, এই লাইনের সব জায়গায় আমার হলো ড্যাম্পিং কনস্ট্যান্ট এত। এই লাইনের কোন জায়গায় আমাদের রুট লোকাসটা ক্রস করছে, এই যে এই জায়গাতে, ঠিক আছে। তো এই পয়েন্টে আমাদের যে গেইন, ঠিক আছে, ওই গেইনের জন্যই কি আমি এটা পাবো। সো ওই গেইনটা যদি আমার এখানে থাকে, তাহলে আমি কি আমি আমার সিস্টেমের স্টেডি স্টেট এরর অ্যাকচুয়ালি কত আসতেছে ওটা বের করতে পারবো। ওকে, কারণ আমাকে বলে দিছেই যে আমার সিস্টেমের ড্যাম্পিং কনস্ট্যান্ট এত হইতে হবে। সো এত হইতে হবে মানে আমি এই লাইনে আঁকলাম, এই লাইনে কোন জায়গায় ক্রস করছে এটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। সো আমি যেটা বললাম, আপনারা যেহেতু এটা গ্রাফ পেপারে অথবা স্কেলিং করে করবেন, এখানে কি এই বরাবর একটা পয়েন্ট এবং এই নিচে বরাবর একটা পয়েন্ট, মানে এখানে পয়েন্টের ভ্যালুটা কত এটা আমি পেয়ে যাব, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আসবে হলো এরকম কিছু একটা বা কাছাকাছি। এই পয়েন্টের ভ্যালু আসবে হলো 0.694 প্লাস যে 3.926। ওকে, তার মানে এখানে হলো 0.694 আর এই দিকের লেনটা থাকবে 3.926। ওকে, সো এই পয়েন্টটা কোথায় আছে আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন কি আমরা ওই পয়েন্টের গেইনটা বের করতে পারবো না? ঠিক আছে, আপনারা অলরেডি রুট লোকাস করার সময় শিখছিলেন যে কোনো একটা পয়েন্টে যদি আমার গেইন বের করতে হয় কি করা লাগে, আমার এই যে কে ডিভাইডেড বাই এস প্লাস 1 ইন্টু এস প্লাস 2 ইন্টু এস প্লাস 10, ঠিক আছে। আর এই পয়েন্টটা হলো এস ইকুয়ালস টু 0.694 প্লাস যে 3.926 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এখানে আমি এস যতগুলো আছে সব জায়গায় এই ভ্যালুটা বসাই দিলে লাস্টে ম্যাগনিটিউডটা জাস্ট নিব, ম্যাগনিটিউডটা নিলে এখানে কে এর ভ্যালু পেয়ে যাবো। দেয়ারফর এখানে কে যেটা আসবে ওটা আমি লিখে দিচ্ছি, এটা আপনাদের কাজ, এটা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আসবে হলো 164.56। সো আমি যদি এই সিস্টেমে এই গেইনটা দিই, ঠিক আছে, এই গেইনটা দিলে আমি এই ড্যাম্পিং কনস্ট্যান্টটা পাবো, ঠিক আছে। আচ্ছা, সো সিস্টেমের গেইন আমি জেনে গেছি। এখন কিন্তু সিস্টেমের স্টেডি স্টেট এররটা আমি খুব সহজেই বের করতে পারবো। সিস্টেমের স্টেডি স্টেট এরর এই কোশ্চেন কি ছিল, যারা ভুলে গেছেন আবার হলো ওটাকে একটু রিভিউ করবেন, ঠিক আছে, আবার একটু দেখবেন, আশা করি মনে পড়বে। স্টেডি স্টেট এরর এই কোশ্চেনটা এরকম ছিল, লিমিট s টেন্ডস টু 0 s rs ডিভাইডেড বাই 1 প্লাস gs, অথবা এটা আমাদের কি একটা টাইপ 0 সিস্টেম। কেন? অরিজিনে কোনো পোল নাই, মানে এখানে কোনো এস নাই। যদি এস থাকতো একটা তাহলে টাইপ 1 হইতো, টাইপ 2 হইতো। তো টাইপ 0 ইনপুট আমি কি দিছি আবার স্টেপ, ওটা কোশ্চেনই বলা ছিল, ঠিক আছে। আচ্ছা, সো টাইপ 0 এবং স্টেপ ইনপুট দিলে আমাদের একটা কনস্ট্যান্ট এরর আসে, ঠিক আছে। ওইটাও আমরা বলেছিলাম যে এরকম লেখা যায়, অর স্টেডি স্টেট এররটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি। কেপিটা কি ছিল? কেপিটা ছিল লিমিট এস টেন্ডস টু 0 জিএস, মানে আপনার এখানে যে জিএসটা থাকবে ওখানে আপনি এস টেন্ডস টু 0 যদি বসান, লিমিটটা বসান, তাহলে একটা ভ্যালু পাবেন এবং ওটাকে এটা দিয়ে ভাগ করলে পাবেন। সো যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, এটা বলতেছি কারণ এটা আমাদের সামনে লাগবে, ঠিক আছে। প্রত্যেকটারই একটা কনস্ট্যান্ট এরর ছিল এবং প্রত্যেকটারই কনস্ট্যান্টের এররের আলাদা আলাদা টার্মোলজি ছিল, ঠিক আছে। এটাকে আমরা বলতেছিলাম পজিশন এরর কনস্ট্যান্ট, তারপর ছিল ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, তারপর ছিল অ্যাসেলারেশন এরর কনস্ট্যান্ট। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি যদি এররটা বের করতে চাই, আমি ইনপুট কি দিয়েছি, আর এস হলো ইনপুট, স্টেপ ইনপুট দিয়েছি, তার মানে 1/s, তাহলে লিমিট s টেন্ডস টু 0 s ইন্টু 1/s 1 প্লাস জিএস। জিএস কি আছে, এই যে এই পুরোটা কে ইন্টু এটা, ঠিক আছে। সো আর কে এর ভ্যালু কত হবে 164,
ডিভাইডেড বাই s plus 1 into s plus 2 into s plus 10 এটা কাটা আপনারা এখানে এই s এর লিমিটটা বসান 1 into 2 into 10 মানে 20 হবে 164.56 ডিভাইড বাই 20 সাথে যোগ 1 হবে এরপর 1 বাই 1 করেন এটার ফাইনাল ভ্যালুটা যেটা পাবেন ওটা আমি লিখতেছি এটা আসবে হলো 0.108 সো আমার এখানে একটা এরর আছে সিস্টেমের 0.108 এরর ঠিক আছে আমি ইউনিট স্টেপ দিছি আমার ফাইনাল ভ্যালুটাও 1 হওয়ার কথা ছিল বাট 0.108 এটা কম আসতেছে মানে ফর এক্সাম্পল আমি যদি দেখা যায় নাকি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এরকম যদি একটা ইনপুট দিই হ্যাঁ আউটপুটটা এটা যেহেতু আন্ডারড্যাম্প সিস্টেম ফর এক্সাম্পল এরকম অসিলেট হয়ে এটা এই 1 এ পৌঁছায় নেই ওকে এই যে একটা গ্যাপ আছে এটাই আমাদের স্টেডি স্টেট এরর তো এই গ্যাপটাই হলো 0.108 তো আমি এই গ্যাপটাকে একদম রিডিউস করতে যাচ্ছি যে এই গ্যাপটা থাকবে না এটা একদম এখানে গিয়ে স্টেবল হয়ে যাবে ওকে সো এটা করার জন্য আমাদের কম্পেনসেটর আমরা অ্যাড করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপাতত এগুলো এখন মুছে দিচ্ছি সো আমাদের এরর এটা আমি পাইলাম ঠিক আছে ছবিটা শুধু থাকুক আচ্ছা আচ্ছা কম্পেনসেশন সিস্টেমের আমি একটু আগে গেছিলাম ঠিক আছে এখন ওটা আবার মুছে ফেলেছি তো তাই আপনারা যেটা দেখতে হয়তো পাইছিলেন যে এই জায়গাতে কি ছিল কে ইন্টু এস প্লাস 0.1 ডিভাইডেড বাই এস এই জায়গাতে কম্পেনসেটেড সিস্টেমে ছিল কে ইন্টু এস প্লাস 0.1 ডিভাইডেড বাই এস আচ্ছা পিআই কন্ট্রোলার ইউজ করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আমার এখানে তো একটা অরিজিনাল পোল থাকবে আর জিরোটা সব পোলের কাছাকাছি থাকবে যেমন 0.1 অরিজিনের থেকে খুব কাছে আছে ঠিক আছে খুব দূরে দিলে আমাদের সিস্টেমের ট্রান্সফারের ক্যারেক্টারিস্টিক্স বা অন্যান্য জিনিস হ্যাম্পার হতে পারে যেমন এখানে বলতেছিল আমাদের ড্যাম্পিং কনস্ট্যান্টটা মোটামুটি ফিক্স রাখতে বা কাছাকাছি কনস্ট্যান্ট রাখতে ঠিক আছে ওগুলো চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য আমরা খুব কাছাকাছি সবসময় দিব এটা ছোট ভ্যালু দিব ওকে আচ্ছা এখানে দেওয়াই ছিল বলেই দিছে এটা দিব বা না বলা থাকলেও আমরা এরকম ছোট ভ্যালু ধরে নেব আচ্ছা সো এটা দিয়ে আমরা আবার রুট লোকাস আঁকতে পারি ঠিক আছে কিন্তু এটা আমি আবার রুট লোকাস আঁকার পক্ষপাতী না এই জন্য কারণ এটা আবার আঁকলে অ্যাকচুয়ালি একই জিনিসে আসবে সেম জিনিস ওকে সো সেম জিনিস অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে একই কেমনে একই দেখাই একটু দেখাই রাফ আমাদের পোলটা কোথায় আছে এখন কি হয়েছে এই জিনিসগুলো কিন্তু আছেই শুধু একটা পোলে এক্সট্রা অ্যাড হয়েছে একটা জিরোটা কোথায় আছে খুবই কাছে ঠিক আছে আর বাকিগুলো কই আছে যে -1 এ -2 তে -10 এ দেখেন এই পোল আর এই জিরো এই পোলটা এই জিরোতেই শেষ হয়ে যাবে না তার মানে এখানে ওদের শেষ 1 2 3 4 ঠিক আছে 3 4 এর মাঝখানে থাকবে আর এইখানে কি থাকবে এইদিকে এটা আবার এইদিকে আসবে তো আপনারা যেটা এটা যদি ড্র করেন একই জিনিসই পাবেন ড্র করে দেখেন ঠিক আছে দেখবেন যে একদম অলমোস্ট একই জিনিস একদম একই না হলো অলমোস্ট একই আর যেটা হলো অ্যাকচুয়ালি আমরা এগুলো তো হলো অ্যাপ্রক্সিমেট প্লটে যে ছোট চেঞ্জগুলো ধরা পড়বে না সিসো টুল দিয়ে করলে বা কোনো সফটওয়্যার বেস কোনো কিছু দিয়ে করলে তখন ছোট চেঞ্জগুলো আমাদের বের হবে আমরা করবো ইনশাল্লাহ সিসো টুলে আচ্ছা সো মানে অনেকটা একই নাই যে এখানে দুইটার মাঝখানে ছিল এখানে এইদিকে ছিল এখানে একটা ব্রেকওয়ে পয়েন্ট হবে ব্রেকওয়ে পয়েন্ট হয়ে আপনার অ্যাসিম্পটোট আঁকবেন অ্যাসিম্পটোট দেখবেন এই দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে সো ইনফ্যাক্ট এক্সামেও যদি এরকম কিছু আসে আপনাদের দুইবার আঁকার কোনো মানেই নেই ঠিক আছে এটাকে একবারই যথেষ্ট এবং এই পয়েন্টটা একই রকমই হবে ঠিক আছে আমাদের মেইন এটা আঁকার উদ্দেশ্য ছিল এই পয়েন্টটা বের করা যাতে এই গেইনটা আমরা বের করতে পারি ঠিক আছে তো আমাদের আগের যে গেইনটা ছিল ওইটা যেটা ছিল হলো 164.56 আপনারা ওটা ইউজ করতে পারেন আর যদি সিসো টুল দিয়ে দেখেন সিসো টুল দিয়ে দেখবেন যে এটা আসবে 158.2 মানে এটা একদম অ্যাকুরেটটা ঠিক আছে
যে কিছুটা চেঞ্জ হয়েছে 164 থেকে 158। আচ্ছা আচ্ছা, এখন আমাদের যে কোশ্চেনটা ছিল যে স্টেডি স্টেট এররটা কি এখন কি হলো এটাকে অ্যাড করার পর। ওকে, স্টেডি স্টেট এরর বের করি। স্টেডি স্টেট এররটা কি হবে? লিমিট s টেন্ডস টু 0 SRS ডিভাইডেড বাই 1 প্লাস GS, তাই তো? সো SRS আবার ওই যে 1 বাই SRS কাটাকাটি চলে যাবে। সো এখানে থাকবে হলো লিমিট s টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই 1 প্লাস এই পুরো জিনিসটা, তাই তো? k ইন্টু s প্লাস 0.1 divided by s into s plus 1 into s plus 2 into s plus 10 এইভাবে করতে পারেন, অথবা ওই যে আবার একটু আগে বলছিলাম 1 বাই 1 প্লাস কেপি একটা ইকুয়েশন ছিল, ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে 0 বসান। এখানে 0 বসালে এটা পুরো একটা কনস্ট্যান্ট টার্ম, ভালো কথা। 0 ইন্টু সামথিং, তার মানে কি 0 সামথিং বাই 0, ইনফিনিটি ইনফিনিটি প্লাস 1 ইনফিনিটি 1 বাই ইনফিনিটি 0। এই যে সিস্টেমের টাইপ বাড়ালে, যে আমরা এখানে টাইপ বাড়াইছি, ঠিক আছে, অরিজিনে একটা পোল এনেছি, এই কাজটা কিন্তু আমরা এক্সট্রা করছি। আর এই 0টা আনছি জাস্ট ওই আমার সিস্টেমের যাতে অন্যান্য জায়গায় হ্যাম্পার না হয়, ঠিক আছে? আমি যদি এই 0টা না এনে, ঠিক আছে, আপনারা নর্মালিও চিন্তা করেন, দেখেন যদি আমি এই 0টা না আনতাম আমাদের কি হইতো? শুধু এখানে একটা পোল থাকতো, আর -1-এ কি থাকতো? আরেকটা পোল, -2-তে আরেকটা পোল, আর কি -10-এ একটা পোল। আমাদের রুট লোকাসে কিন্তু পুরোপুরি চেঞ্জ হইতো। কেমনে? এটা তখন 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, ঠিক আছে? রুট লোকাস কিভাবে চেঞ্জ হইতো? 1 আর 2, তার মানে আমাদের এইখানে থাকবে 3 আর 4, এখানে থাকবে যে 10-এর পরে যে এই সাইডে পুরো একটা রুট লোকাস গেছিল, এবং ওদের দুইজনের মাঝখান দিয়ে যে একটা রুট লোকাস বের হয়ে গেছিল, এগুলো তো এখন হবেই না। কারণ এখন যেটা হবে, এই দুইজনের মাঝখান দিয়ে রুট লোকাস বের হবে, এই দুইজনের মাঝখান দিয়ে রুট লোকাস বের হবে। আমাদের সিস্টেমের কিন্তু পুরো শেপটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট রুট লোকাসেরও পুরো শেপটা চেঞ্জ হয়ে যাবে। এজন্য ওই 0টা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই কম্পেনসেটরের এফেক্টটা যাতে আমাদের ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্সে না পড়ে। ওকে, সো এটাই মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই পুরো এক্সাম্পলে যে আমাদের পিআই কন্ট্রোলার দিয়ে কিভাবে কম্পেনসেট করতে পারি, ঠিক আছে? এররটা এখানে কম্পেনসেট করা হয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেইনটা কিন্তু কাছাকাছি থাকতেছে। গেইন কাছাকাছি থাকা মানে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক যেটা, ওটার মধ্যে খুব একটা চেঞ্জ হয় নাই। ইনফ্যাক্ট আপনি ওই যে যদি জিটার লাইন আঁকেন নতুন ইয়াতে, দেখবেন যে এটা অলমোস্ট এই পয়েন্ট দিয়েই ক্রস করছে, একটু ভ্যারি হবে হালকা, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাট ইজ অল। আজকে মোটামুটি এটাই করানো হলো। আচ্ছা, একটু বলে নিই যে আমরা যে এখানে বলতেছিলাম যে যখন আমরা পিআই কন্ট্রোলার মিন করব, তখন এটা মানে হলো আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট। এখানে এই অ্যাক্টিভ এলিমেন্টটা কিভাবে বানাবো? ফর এক্সাম্পল, আপনাকে কোনো একটা লিফট দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বা একটা যে কোনো একটা জিনিস, রোবট। লিফটের এক্সাম্পল তো অনেক দেখছি। রোবটের হাত এরকম মুভমেন্ট করে, ঠিক আছে, ওটা আমার এররের কারণে, ফর এক্সাম্পল, ওটা এই জায়গায় যাওয়ার কথা, বাট ওইটা আরেকটু উপরে রয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওটা একদম এক্সাক্ট পজিশনে যেতে পারতেছে না, ওই যে স্টেডি স্টেট এররটা রয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে ওই এক্সাক্ট পজিশন নেওয়া দরকার। তো আমি রোবটটা কি পুরোটা নতুন আবার রোবট বানাবো? এটা তো কোনো সলিউশন হতে পারে না। আমি যেটা করতে পারি, এরকম কোনো একটা কম্পেনসেটর নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এই অ্যাক্টিভ এলিমেন্ট দ্বারা কম্পেনসেটর কিভাবে আনে, মানে আমি প্র্যাকটিক্যালি যখন করব, আমরা ল্যাবে এগুলা অনেক ভালো পরিসরে ডিসকাস করব। আচ্ছা, ফর এক্সাম্পল সামথিং বাই এস, এটা আমি কিভাবে আনবো? একটা অপ এম বসাই দিবেন, ল্যাব আপনার রোবটের জাস্ট একটু খুলে সিস্টেমের কোনো একটা জায়গায় অ্যাড করে দিবেন, ঠিক আছে? কি অ্যাড করবেন? একটা অপ এম, ঠিক আছে? অপ এম মধ্যে কি থাকবে? এটা কি? এটা ইন্টিগ্রেটেড সার্কিট। এটার আউটপুট আসে এরকম, এখানে যদি আর থাকে, এখানে সি থাকে, আপনারা একদম শুরুর দিকে এগুলো ট্রান্সফার ফাংশন বের করছেন, মাইনাস থাকবে একটা আরসিএস। সো এই 1/RC এটাকে আপনি কে ধরে নেন, যে কোনো একটা গেইন। মেইন কি 1/S, এই যে 1/S এই টার্মটা আমি কিন্তু আনতে পারি, ঠিক আছে? আবার সুন্দর মতো এখানে যদি একটা ক্যাপাসিটর অ্যাড করে দেন, এটা আপনারা করবেন, আমি এটা করতেছি না। ক্যাপাসিটর অ্যাড করলে দেখবেন যে
এই যে শিফটেড জিরো একটা উপরে যে একটা শিফটেড জিরো আছে ওইটাও আনা পসিবল। সো ইন দিস ওয়ে আমরা কিন্তু অ্যাক্টিভ সার্কিট ইউজ করে বা অপ অ্যাম্প ইউজ করে আমাদের কন্ট্রোলারগুলো ডিজাইন করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকু, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে বা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।